সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং সেটির সঙ্গে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সে সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চোখের আঘাতজনিত সমস্যা এবং তার চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান শাহীন 1961 সালের মে মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1988 সালে শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর D.Ph. ডিগ্রি লাভ করেন। বর্তমানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। চোখে সাধারণত কোন কোন ধরনের ইনজুরি হয়ে থাকে? আমার এক্সপিরিয়েন্স, এটা শিশুরাই বেশি আঘাতপ্রাপ্ত। সবাই সব বয়সী হয়। যেমন দুই ভাই খেলতেছে, হঠাৎ করে তার একটা পেন্সিল আসা চোখে লাগলো, বা একটা ঢিল মারলো, তার চোখে আসা লাগলো, এইটাতে এক আঘাত হয়। এরপরে আপনার বিভিন্ন অ্যাক্সিডেন্টাল আঘাত হইতে পারে, চোখে কর্নিয়া ছিদ্র হয়ে যেতে পারে। এইটাকে আমরা বলি আঘাতজনিত চোখের সমস্যা। এখন আমাদের কাছে এরকম একটা পেশেন্ট আসে, তো আমরা আগে চোখে পরীক্ষা করে দেখি যে আঘাতটা কোন জায়গায় হয়েছে, যে কর্নিয়াতে হয়েছে না কর্নিয়ার পাশে যে সাদা একটা পর্দা যেটা এখানে হয়েছে। যদি কনজাংটিভে আঘাত লাগে তো কনজাংটিভ লাল হয়ে যায়, সাবকনজাংটিভ হেমারেজ হয়। এটা নিয়ে আমরা তখন চিন্তিত থাকি না। চোখটা যদি দেখি কর্নিয়াটা তার ক্লিয়ার, সেটা নর্মাল একটু অ্যান্টিবায়োটিক ড্রপ দিলে ভালো হয়ে যায়। আর যদি কর্নিয়াটা আঘাত লাগে, তো কর্নিয়াতে অনেক সময় হয় কি, কর্নিয়াটা আছে একটু মানে অ্যাব্রেশন, মানে ছিলে যায় আর কি। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এটা হইলে পরে তখন বাচ্চা আর তাকাইতে পারে না, চোখ দিয়ে কন্টিনিউয়াস পানি পড়ে, আর আলো সহ্য করতে পারে না। সেই ক্ষেত্রে আমরা বাচ্চাকে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে চোখটা ওয়াশ করে একটু মলম দিয়ে প্যাড লাগাই দিই। 24 ঘন্টা চোখ বন্ধ হয়ে থাকলে, প্যাচিং হলে পরে যখন আমরা 24 ঘন্টা পরে এটা ওপেন করি, ড্রেসিং করে, তখন দেখি যে কর্নিয়াটা আবার ক্লিয়ার হয়ে গেছে, হিল হয়ে গেছে। হিল হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো। তারপরে কিছু আমরা মেডিসিন দিই, অ্যান্টিবায়োটিক দিই, ভালো হয়ে যায়। আরেকটা হলো যে একটা শার্প উইপেন, বা উইপেন বলতে মনে করেন ধরেন একটু ছুরি বা কেচি বা এই জাতীয় কোনো দিয়া চোখে আঘাত লাগে, চোখ কালো মনিটার কেটে গেছে, এটাকে আমরা বলি কর্নিয়াল ইনজুরি বা পারফোরেটিং কর্নিয়াল ইনজুরি। এটা মাইল্ড থেকে সিভিয়ার হইতে পারে, অল্প একটু কেটে যেতে পারে, বেশি কাটতে পারে, কাটার পর আইরিস বেরিয়ে আসতে পারে। ইভেন আর যদি ভিতরে ডিপ পেনিট্রেটিং ইনজুরি হয়, তাহলে যে লেন্সে লাগে আঘাত, লেন্সটা সাদা হয়ে ক্যাটারাক্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে যদি বয়স কম হয়, অর্থাৎ 15 বছরের নিচে হয়, তো আন্ডার দিয়ে আমরা এটা রিপেয়ার করি, ওয়াশ করি। যদি এটা ক্যাটারাক্ট হয়, ক্যাটারাক্ট আউট করে দিই, ওয়াশ করে দিই। অনেক সময় লেন্স বসায় দিই, অনেক সময় পরে লেন্স। আর যদি বড় মানুষ হয়, তাহলে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই আমরা এই অপারেশন করতে পারি। এইগুলি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও হয়, মারামারি করলেও হইতে পারে। এটা হলো কর্নিয়ার এক ধরনের মানে আঘাতজনিত সমস্যা। আরেকটা সমস্যা হলো আপনার ব্লান্ট ট্রমা বলি, যেমন রাস্তা হাঁটে যাচ্ছে, একটা টেনিস বল আছে চোখে লাগছে, বা এরকম আমার এক খুব কাছের মানুষ, ওনার ওয়াইফ এই ব্যাডমিন্টন খেলতেছে, বাচ্চারা, উনি গেছে দেখতে, তো ফ্লাওয়ার এসে ডাইরেক্ট চোখের মধ্যে লাগছে, দেখে চোখের অবস্থা খুবই খারাপ। তারপরে আপনার ক্রিকেট বল এসে চোখে লাগতে পারে, একটা ঢিল এসে চোখে লাগতে পারে, এইভাবে চোখে ইনজুরি হয়। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে যখন আসে, আমরা পরীক্ষা করি। আগে যদি দেখি চোখটা ক্লিয়ার হয়, দৃষ্টিশক্তি পরীক্ষা করি ভীষণ। তারপরে যদি দেখি যে চোখের ভিতরে রক্ত জমে গেছে, যেটাকে আমরা বলি হাইফিমা, এটা কি অল্প, মাঝারি না বেশি? যদি অল্প বা মাঝারি পিপিলের নিচ পর্যন্ত হয়, তাহলে আমরা বেড রেস্ট দিই এবং কিছু ওষুধ আছে অ্যান্টি গ্লুকোমা, যেন প্রেশার না বাড়ে, এই ওষুধ দিই। পেশেন্ট আস্তে আস্তে 2-3-5 দিনের মধ্যে ওটা অ্যাবজর্ব হয়ে যায়, ভালো। কিন্তু যদি টোটাল হাইফিমা হয়, অর্থাৎ পুরো অ্যান্টিরিয়র চেম্বারটা রক্তে পরিপূর্ণ হয়ে যায়, তখন ইট ইজ ভেরি সিরিয়াস। এক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল কোনো কারণে যখন চোখে আঘাত পাই, চোখের কোনো একটা কর্নার হয়তো একটু রেডিশ হয়ে গেল, তখন অনেক সময় দেখা যায় আমরা একটু ঠান্ডা পানি সেক দিয়ে থাকি। সো এটা কি আসলে ভালো কাজ করে চিকিৎসা হিসেবে? এখন যদি এটা চোখের পাশে লাল হয়ে যাওয়া, রেডনেস,
এটা হলে কনজাংটিভাল কনজেশন বলি আমরা এটা। আচ্ছা, এটা শুধু কনজাংটিভাতে আঘাত, এটা দেওয়া যেতে পারে সাময়িকভাবে। এটা ওই লালটা যদি তার কর্নিয়া অথবা চোখের ভিতরে কোনো মানে ক্ষতি না করে থাকে, তাহলে নর্মালি এটা ভালো হয়ে যাবে। আপনি কোনো ওষুধ নাও দেন, ওই লাল কমে যাবে। তবে আমরা একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিই বা চোখ জ্বালা পোড়া, আপনি এই আই ফ্রেশনার আছে, এগুলি আমরা দিই, কিন্তু পেশেন্ট ভালো হয়ে যাবে। আমি যেটা বলছিলাম সেটা হলো এই যে ধরেন চোখের ভিতরে এমন রক্ত, পুরো চোখটাই রক্তে ভর্তি, তখন এইটা কি করব আমরা, তখন পেশেন্টে ওটিতে নিয়ে প্যারাসিন্টিসিস বলে আর কি, চোখের এক পাশ দিয়ে একটা ছিদ্র করে ওইখান দিয়ে আমরা দিয়ে চোখটা সিরিঞ্জ দিয়ে আমরা রক্তটা বের করে আনি। আচ্ছা, জমাট বাঁধা ব্লাডটা আপনারা নিয়ে আসেন? হ্যাঁ, বার না করলে চোখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আরেকটা হয় জুড়ে জুড়ে আঘাত লাগে, তাহলে চোখের ভিতরে যে একটা কেভিটি আছে, ভিট্রাস কেভিটি, এটার মধ্যে রক্তপাত হইতে পারে, এটা ভিট্রাসের মধ্যে। ওইটা তখন রেটিনাল সার্জনরা ওই ভিট্রেক্টমি করে রক্তটা বের করে। আর সবচেয়ে ডেঞ্জারাস হলো যে জুড়ে আঘাত লাগানোর সময় আমাদের যে রেটিনাটা আছে এটা ডিটাচ হয়ে যেতে পারে, এটাকে আমরা রেটিনাল ডিটাচ বলি, ট্রমাটিক রেটিনাল ডিটাচ। এটা যদি হয় তখন এটা ওই রেটিনাল সার্জনরা অপারেশন করে রেটিনাটাকে আবার অ্যাটাচ করে দেয়। এক্ষেত্রে স্যার ভুক্তভোগী মানুষটা আসলে কিভাবে বুঝতে পারবে যে তার রেটিনা ডিটাচ হয়ে গেছে? না, ভুক্তভোগী বুঝতে পারবে না, ইভেন আমরাও খালি চোখে এটা বুঝতে পারবো না। এটার জন্য কিছু পরীক্ষা আছে, যেমন আমাদের বি-স্ক্যান আলট্রাসোনোগ্রাম বলি আর। আচ্ছা, এটা করলেই চোখের আলট্রাসোনোগ্রাম আর কি বোঝা যাবে যে রেটিনাটা অ্যাটাচড না এটা ডিটাচড হয়ে গেছে। আচ্ছা, কি কি সাইন সিমটম থাকলে তিনি বুঝতে পারবেন এটা আসলে একটু সিভিয়ার কন্ডিশনে চলে গেছে, যেমনটা আপনি বলছিলেন যে রেটিনা ডিটাচ? মনে করেন যে যদি এই অ্যান্টেরিয়র চেম্বার হিমোরেজ না থাকে বা ভিট্রাস হিমোরেজ না থাকে, তারপরে পেশেন্ট দেখতে পায় না, ভীষণ দেখলে দেখতে পায় না, তখনই আমাদের সন্দেহ হয় যে তখন আমরা পিপলটা বড় করে ফান্ডোস্কোপি করি। ফান্ডোস্কোপি করলে তো বোঝা যায় যে রেটিনাটা ডিটাচড হয়ে গেছে এই জায়গায়। আর এটা কনফার্মেশন করার জন্য আমাদের বি-স্ক্যান আলট্রাসোনোগ্রাম। এখন মনে করেন রোগীর চোখে ক্যাটারাক্ট আছে, এখন আপনি কীভাবে বুঝবেন সে ক্যাটারাক্টের কারণে কম দেখে না রেটিনাল ডিটাচমেন্টের কারণে কম দেখে, এবং তার হিস্ট্রি অফ ট্রমা আছে? ওই সমস্ত ক্ষেত্রে আমার পেশেন্টকে বি-স্ক্যান আলট্রাসোনোগ্রাম মাস্ট, কারণ আমরা ক্যাটারাক্টের কারণে তো আপনি ডাইরেক্ট ফান্ডোস্কোপি করতে পারছেন না, আচ্ছা, রেটিনা দেখতে পাচ্ছেন না, তখন কী করবেন? তখন আমরা বি-স্ক্যান আলট্রাসোনোগ্রাম করলেই বুঝতে পারি তার চোখের ভিতরটা পিছনের কেমন আছে। পিছন দিকে না রেটিনা আটাচ, তখন আমরা ক্যাটারাক্ট সার্জারি করলে পেশেন্ট দেখতে পাবে। আর যদি ভিট্রাস মানে রেটিনা ডিটাচ থাকে আর ক্যাটারাক্ট থাকে, তখন রোগীকে আমরা আগেই বলি যে আপনার তো এই দুইটা অপারেশন করতে হবে, একটা সানি আর একটা রেটিনা। তো এই ক্ষেত্রে টারশিয়ারি হসপিটালে যেখানে রেটিনা অপারেশনের ব্যবস্থা আছে, ওইখানে একটা জয়েন্ট আর কি, আমি মনে করেন যে ক্যাটারাক্ট সার্জারিটা করলাম, এরপরে রেটিনাল সার্জন বাকিটা করলো। আচ্ছা, এক সিটিংয়ে, তখন রোগীর জন্য, নাহলে দুইবার করতে গেলে অনেক ঝামেলা, খরচও বেশি। এই ধরনের রোগীদের ক্ষেত্রে যখন আপনারা কোনো সার্জারি করতে যান, সেই ব্যক্তিটির যদি ডায়াবেটিস থাকে বা কিডনিজনিত সমস্যা থাকে অথবা কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে, তখন আসলে কোন কোন বিষয়গুলোকে আপনারা কনসিডার করতে? এটা প্রত্যেক পেশেন্ট কি প্রিপারেটিভ ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা তার হিস্ট্রি নেই, ডায়াবেটিস আছে কিনা, কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা, কিডনির সমস্যা আছে কিনা, এগুলি তো আমরা আগে তাকে জিজ্ঞাসাই করি, নোট ডাউন করি। তারপরে আমরা কিছু পরীক্ষা করি, যেমন ব্লাড সুগার টেস্ট করি, ইসিজি করি, ইসিজির সমস্যা হলে ইকো কার্ডিওগ্রাম করি। ইকো কার্ডিও প্রবলেম হলে আমরা কার্ডিওলজিস্টের ওপিনিয়ন নেই যে পেশেন্টকে আমি অপারেশন করতে চাই, করা যাবে কি না। ওনারা সব কিছু দেখে ওপিনিয়ন হ্যাড, ওনাকে এভাবে করা যেতে পারে। তারপরে হলো যে কিডনি সমস্যা থাকলে আমরা কিডনি ফাংশন টেস্ট আমরা করি, রেনাল ফাংশন টেস্ট করে দেখি যে কী অবস্থা। যদি খুব বেশি থাকে তখন তো আবার নেফ্রোলজিস্টের হেল্প নিতে হবে, নিয়ে একটু পেশেন্টকে স্টেবল করার পর অপারেশন করতে হবে। এবং এই ধরনের পেশেন্টকে আমরা অধিকাংশ সময় আমরা সাজেস্ট করি একজন ভালো ক্রিটিক্যাল কেয়ার মানে মেডিসিন স্পেশালিস্ট, যে ওনাদেরকে ওটিতে রাখা, যেমন ভালো একজন অ্যানাস্থেসিওলজিস্টকে রাখা, কার্ডিয়াক প্রবলেম থাকলে যে কিছু হলে যেন উনি এটা টেক আপ করতে পারে। এই যে এত ধরনের শার্প ইনজুরি রয়েছে বা ব্লান্ট ইনজুরি রয়েছে, যখন আমরা বাইরে যাব তখন আসলে চোখটাকে প্রোটেকশনের জন্য আমরা আসলে কি করতে পারি? এটা চোখ প্রোটেকশনের জন্য সবচেয়ে ভালো হয় সানগ্লাস পরা আর কি। এখন যাদের চোখে পাওয়ার সমস্যা আছে, সেটা যেন, আমার চোখে পাওয়ার সমস্যা আছে, আমি চশমা পরি এমনি, কিন্তু আপনার চোখ ভালো, আপনি সব দূরেও ভালো দেখেন, কাছেও ভালো দেখেন, আপনি সানগ্লাস পরবেন। হ্যাঁ, জিরো পাওয়ারের সানগ্লাস পরবেন।
সানগ্লাস পরে যেটা হবে আপনার ধুলাবালিতেও চোখটা সেফ থাকলো, আর অনেক সময় এই চশমা কিন্তু অনেক মানে প্রোটেক্টিভ মেজার হিসেবে কাজ করে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যখন তারা খেলাধুলা করে। শিশুরা তো চশমা পড়তে চায় না, বড়দের ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশি, মানে স্কুল গোয়িং হলে চশমা বাইরে গেলে, যেমন আপনার যে ট্যুরে যাচ্ছেন ফ্যামিলি ট্যুর, তো সবারই একটা সানগ্লাস পরায় দেন, তাহলে সুবিধা হবে, ধুলাবালিতে লাগলো না, চোখটা বড় থাকলো। বিশেষ করে আপনি সি বিচে যখন যাবেন সেখানে টোটা বেশি লাগে, তখন সানগ্লাস পরলে চোখের জন্য ভালো। জি স্যার, অনেকের ক্ষেত্রে চোখে হয়তো খুব সামান্যতম ব্যথার কারণে তারা হয়তো ডক্টরের কাছে গিয়েছে, কিন্তু পরবর্তী সময়ে তারা সেই ট্রিটমেন্টটাকে তারা আসলে কন্টিনিউ করেনি। এক্ষেত্রে পরবর্তী সময়টাতে কি কি ধরনের আসলে ভিশন রিলেটেড তার প্রবলেম হতে পারে? তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, এই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করবো যে ডাক্তার, চোখের ডাক্তার যদি বলেন 1 মাস পরে আসবেন, 3 মাস পরে আসবেন, অবশ্যই এই ফলো আপে যাওয়া উচিত। আমরা একটা পেশেন্টকে দেখলে বুঝতে পারি তাকে নেক্সট কতদিন পর আমার দেখা উচিত, সেইভাবেই কিন্তু আমরা কাউকে 7 দিন পরে আসতে বলি, কাউকে 1 মাস পরে আসতে বলি, কাউকে 3 মাস, কাউকে 6 মাস, কাউকে 1 বছর। যেমন আপনার চোখে সিম্পল চোখে পাওয়ার সমস্যা, বাচ্চা ক্লাস 8-এ পড়ে, তো তার চশমা ঠিক করে দিলে হয় সিগবেসিক বিষয়, তখন তাকে আমরা বলি যে মিনিমাম 1 বছর পরে তাকে অবশ্যই আসতে হবে, এবং 1 বছর পরে আসলে দেখা যাবে তার চোখের পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, এবং সে আগে 6/6 দেখতো, এখন 6/12 বা 6/18 দেখে, তখন আমি তার চোখে পাওয়াটা আবার ঠিক করে দিলাম। এখন যদি সে না আসে, সে 4 বছর পরে আসে, কিছুই দেখে না চোখে, আগের চশমা দিয়েও দেখে না, এটা তার এই যে কষ্টটা হলো, এই কষ্টটা তো হলো গাফলতির কারণে, এই জন্য আসা উচিত। এছাড়াও অনেক রোগ আছে, যেমন বার্নার ভাইরাল ক্যারাটাইটিস বা কনজাংটিভাইটিস যেটা বললাম, বা আলসার, এটি যদি রেগুলার ফলো আপে না আসে, তাহলে একসময় আসবে যখন দেখা যাবে যে চোখের অবস্থা খুবই খারাপ, সে অলমোস্ট নাই। আর যদি রেগুলার আসে দেখা যাবে যে কয়েক ফলো আপের পরে আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেছে। ফাঙ্গাল কর্নিয়াল যে আলসারটা হয়ে থাকে, সেটা আসলে কি কেন হয়ে থাকে এবং এটা ট্রিটমেন্ট আসলে কি? এটা আসলে ওকুলার ট্রুমারই একটা অংশ। যেমন আমাদের দেশে কৃষকরা কৃষি কাজ করে, গৃহিণীরা বাড়িতে যে শিম গাছ লাগায়, অন্য গাছ লাগায়, এইগুলি যখন একটা কিছু চোখের আঘাত লাগতে পারে, ধানের পাতার আঘাত লাগতে পারে, ধান যখন মাড়াই করে ধান ছিটে আসে চোখে লাগতে পারে, অথবা এই পুকুরে খেতায় কাজ করতে যাওয়ার পরে ওখানে কাদা মাটি আসে চোখে ছিটে পড়তে পারে, বা পুকুরে মাছ ধরতে গিয়া ওইখানে চোখে একটু আঘাত লাগে, যে কোনো কারণেই হোক, এইগুলিকে আমরা ভেজিটেবল ট্রমা বলি। লাগলে তখন ওই কর্নিয়াল অ্যাব্রেশন হয়, কর্নিয়াটা একটু ছেড়ে যায়, তো প্রথমে বুঝতে পারে না, একদিন পরেই দেখা যায় যে চোখটা তার পানি পড়তেছে, তাকাইতে পারে না, হ্যাঁ, সে ব্যথা করতেছে, এরকম একটা সমস্যা। ভেরি আর্লি স্টেজে যদি আমাদের কাছে আসে, আমরা যদি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে ইয়েস ইট ইজ ফাঙ্গাল কর্নিয়াল আলসার, তাহলে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিই। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আগে আমাদের দেশে ছিল না, আমরা যখন প্রথম শুরু করি 1990 দশকে, তখন খুবই জটিল অবস্থা ছিল, ওই যে ক্লোট্রাইমাজল মলম চোখে দিয়া এটা খুব ধরতো আর কি। কিন্তু এখন আল্লাহর রহমতে নেটামাইসিন, অনেক অ্যান্টিফাঙ্গাল ড্রাগ মার্কেটে আসছে, এবং নেটামাইসিন যে ভেরি গুড ড্রাগ, এইটা আমরা আওয়ারলি দিতে বলি, 1 ঘন্টা পর যতক্ষণ সজাগ থাকে, সাথে একটা এই আর্টিফিশিয়াল টিয়ার বা সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক লো ডোজ আমরা দিই, এবং এটা যদি সে মেনটেন করে দেখা যায় যে 1 সপ্তাহের মধ্যে চোখ ভালো হয়ে গেছে। আচ্ছা, আর একটু মানে পরে যদি আসে আলসার এস্টাবলিশড, একদম সাদা চোখ, কর্নিয়া, হ্যাঁ। স্যার, এই যে আপনি বলছেন যে আলসারের কারণে অনেক সময় দেখা যায় কর্নিয়া একটু হোয়াইটিশ হয়ে যায়, এটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। গ্যাস্ট্রিক রোগী বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু অনেক বেশি ভুগে থাকেন। প্রতিদিন কি খাবেন বা কোন খাবারটি খেলে এর থেকে আপনি মুক্তি পাবেন সেটা কিন্তু তাদের চিন্তার বিষয়। আসলে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে। মূলত আমাদের সেই কারণগুলোকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে, তারপরে আমাদের কিছু খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। অনেক সময় গ্যাস্ট্রিক রোগী যারা, তারা কিন্তু সকালে খালি পেটে টক ফল বা টক জাতীয় খাবার কিন্তু খেয়ে থাকেন। এই টক ফল বা টক জাতীয় খাবারগুলো খালি পেটে খেলে কিন্তু তাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে চা খাওয়া। যারা সকালবেলা খালি পেটে চা খেয়ে থাকেন তাদের কিন্তু গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা বা অ্যাসিড
তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তাই গ্যাস্ট্রিকের রোগীদের আমি সাজেশন দিব যে অবশ্যই আপনারা খালি পেটে টক ফল বা চা কফি খাওয়া থেকে বিরত থাকবেন। এরপরে কিছু সবজি বা কিছু খাবার আছে যেগুলো গ্যাস্ট্রিক রোগীদের কিন্তু ট্রিগার করতে পারে, যেমন দুধ বা দুধের খাবারগুলো অনেক সময় গ্যাস্ট্রিক রোগীদের ল্যাকটোজ ইনটলারেন্স থাকার কারণে এই খাবারটি ট্রিগার করতে পারে বা গ্যাস তৈরি করতে পারে। এরপরে আছে ডাল বা ডাল জাতীয় খাবার, এই ডাল জাতীয় খাবার থেকেও কিন্তু অ্যাসিড তৈরি করতে পারে। তাই অবশ্যই গ্যাস্ট্রিক রোগী যারা রয়েছে তারা এই ধরনের ডাল জাতীয় খাবার বা এই ধরনের যেই খাবারে তাদের ট্রিগার করছে সেগুলো থেকে তার দূরে থাকতে হবে। আরেকটি খাবার রয়েছে যেগুলো হচ্ছে আমাদের ভাজা পোড়া খাবার। অনেক সময় দেখা যায় যে আমরা কর্মব্যস্ততার কারণে বাসার খাবার থেকে দূরে থাকতে হচ্ছে এবং বাইরের যে ভাজা পোড়া খাবার আমরা রাস্তার পাশ থেকে কিনে খাই, যেমন সিঙ্গারা, সমোচা, পুরি, এই ধরনের খাবারগুলো কিন্তু একই তেলে বারবার ভাজা হয়। তেলটাকে বারবার পোড়ার কারণে কিন্তু এখানে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ধরনের ভাজা পোড়া খাবার অবশ্যই তাকে বর্জন করতে হবে এবং অতিরিক্ত তেল চর্বিযুক্ত যে খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি বাসায় সেগুলোও কিন্তু তাকে বর্জন করতে হবে। মূলত যদি আমরা গ্যাস্ট্রিক রোগীকে বলে থাকি যে কি কি খাবার তারা খেতে পারবেন, সবার আগে আমি বলবো যে তাকে কিছু কিছু খাবার বেছে নিতে হবে। যেমন অনেক সময় কিন্তু গ্লুটেন তাদের প্রবলেম করতে পারে। গ্লুটেন হচ্ছে গমের প্রোটিন। গম থেকে যেসব খাবারগুলো তৈরি হয়ে থাকে সেই সব খাবারগুলো কিন্তু তার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে। তাই সেই সব রোগীরা কিন্তু গম বা গমের খাবার থেকে বাদ দিয়ে ভাত, চালের আটা রুটি, চিড়া, মুড়ি এই ধরনের খাবারগুলোকে বেছে নিতে পারেন। এরপরে আসবো আমরা শাকসবজি এবং ফলমূল। যেই সবজি আমাদের সহজেই হজম করে ফেলে বা যেই সবজিতে আঁশ কম থাকে, যেমন লাউ, পেঁপে, চিচিঙ্গা, ঝিঙা, এই ধরনের সবজিগুলো কিন্তু গ্যাস্ট্রিক রোগীদেরকে খেতে বলা হয়ে থাকে। এবং টক ফলগুলো যদি খেয়ে থাকেন অবশ্যই সেটা একটি ভারী খাবার খাওয়ার পরে গ্রহণ করতে হবে। আর আমাদের মিষ্টি জাতীয় ফল, বিশেষ করে কলা, খেজুর, এগুলো আপনি যে কোনো সময় গ্রহণ করতে পারেন। এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটাকে না বাড়িয়ে কমাতেও সাহায্য করে থাকবে। মূলত আমরা যদি অনেক সময় না খেয়ে থাকি তখনও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে। তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা কিন্তু 2 ঘন্টা পর পর খাবার গ্রহণ করবেন। অবশ্যই সহজে হজম হচ্ছে এই খাবারগুলো তার খাদ্য তালিকায় রাখতে হবে যেন তার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে না যায়। মূলত একজন গ্যাস্ট্রিক রোগী যদি এই ধরনের খাদ্য উপাদানগুলো বর্জন করে তার প্রতিদিনের খাদ্য তালিকায় সঠিক খাদ্যগুলো যদি নির্বাচন করে থাকেন এবং সে যদি নিয়মিত খাবারগুলো গ্রহণ করে থাকেন, তার গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু অনেকটাই কমে আসবে। স্যার, আপনি বলছিলেন যে কর্নিয়ার আঘাতের কারণে অনেক সময় দেখা যায় কর্নিয়া একটু হোয়াইটিশ কালার হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে দেখেছি যারা বয়স্ক তাদের কর্নিয়ার কালারও কিন্তু একটু ব্ল্যাক থেকে একটু ব্রাউন কালার বা একেবারে হোয়াইট কালার হয়ে যায়। এর কারণটা আসলে কি? কর্নিয়ার হোয়াইট কালার অ্যাকচুয়ালি আলসার ছাড়া হওয়া মুশকিল, হ্যাঁ, কিন্তু ওই যে তার পেরিফেরিতে একটু হোয়াইটিশ রিংয়ের মতন হয়, এটা বয়সজনিত কারণে হয়। কিন্তু আঘাতজনিত কারণে কর্নিয়ার আলসার কারণে যেটা হয় এটা তো ওই প্রথমত আলসার হয় না, প্রথম হয় কর্নিয়াল ইপিথেলিয়াল লস হয়, এই যে অ্যাব্রেশন যেটা বলছে। এরপর এখানে যখন ইনফেকশন হয়, হ্যাঁ, তখন ওই জায়গায় রিয়াকশান হয়ে ওই যে কর্নিয়াল যে টিস্যুগুলি আছে এগুলি নেক্রোটিক হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়, হয়ে এখানে বিভিন্ন রকমের কী বলে ম্যাক্রোফেজ এইগুলি আসে, আইসা ওই জিনিসটা মানে হোয়াইটিশ কালার হয়। এবং যতই দিন যায় ততই এটা গাঢ় হয় এবং আস্তে আস্তে এমনও হয়েছে যে আমাদের কাছে প্রায় পুরো কর্নিয়াটা অলমোস্ট 80% তার সাদা হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর চোখ অধিকাংশ সময় রক্ষা করা খুব মুশকিল। দৃষ্টিশক্তি তো দূরের কথা, চোখটাই অনেক সময় রক্ষা করা, অনেক সময় আমাদের চোখ পরে ইবিসির সমস্যা তুলে ফেলতে হয়। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে কর্নিয়ায় কোনো আঘাত লাগলে তাৎক্ষণিকভাবে এই গ্রাম্য চিকিৎসা না করে এই চোখের ডাক্তার, আমার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ আমার এই ক্ষেত্রে খুবই খারাপ অভিজ্ঞতা আছে। যেমন আমি যখন জগিস্তা মেডিকেল কলেজে ছিলাম, ওই গ্রামে আসতো এই কর্নিয়ার আলসার নিয়ে এবং প্যানপথ্যালমাইটিস হওয়ার পরে আসতো। জিজ্ঞাসা করলে বলতে কি যে গ্রামে মহিলা চিকিৎসা করছে, ওই মেটালিক রিং দিয়ে চোখের ভিতরে ঘোরাইছে। চিন্তা করতে পারেন, চোখ একটা সেন্স, এটার মধ্যে যে একটা মেটালিক রিং দেওয়া, ওইটার মধ্যে ঘোরায় আর কি আলট্রাটার উপরে, এবং হার্বাল এক্সট্রাক্ট দেয়, শামুকের পানি দেয় চোখে। এই সমস্ত কারণে তখন এমন ইনফেকশন হয় যে আর চোখই রক্ষা করা যায় না, চোখ তুলে ফেলতে হয়, প্রচণ্ড ব্যথা।
এই জন্য বলবো যে কর্নিয়ায় কোনো রকম আঘাত পাইলে সাথে সাথে চক্ষু হাসপাতালে বা চক্ষু বিশেষজ্ঞকে দেখাইতে হবে, এটা কোনো বিকল্প নেই। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা আজ অনেক কিছুই জানলাম যে চোখের আঘাতজনিত কারণে কি ধরনের ট্রিটমেন্ট করা উচিত এবং কিভাবে আসলে চোখকে প্রোটেকশন আমরা করতে পারি। আবারও ধন্যবাদ এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনার শুভকামনা এবং ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। জন্ম থেকেই হয় আসলে একটা মেয়ে বাচ্চার অনেক সময় মায়ের বডির ইস্ট্রোজেনের জন্য তার অনেক সময় সিক্রেশন থাকে, ভ্যাজিনাল সিক্রেশন। এটা নিয়ে অনেক মারায় মানে ওরিড থাকে যে আমার বাচ্চা কেন এরকম, অনেক সময় মিনস্ট্রাল ব্লাডও আসতে পারে। এটা জাস্ট হরমোনাল মায়ের ইস্ট্রোজেন ওর বডিতে থাকে জন্য আসে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। সেই মানে মেয়ের জন্মের প্রথম থেকেই এরকম শুরু হয় আর কি। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পরে যে যখন তার মিনার্কি স্টার্ট হলো, মানে মাসিক যখন স্টার্ট হলো, তখন তো আবার তার এটা নিয়েও একটা প্রবলেম। এটা নিয়ে আসলে আমাদের এই সেক্সুয়াল লাইফের যে এডুকেশনটা, এটা আমরা যদি ফ্যামিলি থেকে মেয়েদেরকে একটু আগে থেকে বলি যে না এই পিরিয়ডটা হয়, সবার হয়, মানে তোমার হচ্ছে, আমারও হচ্ছে, সব মেয়েদেরই হয়, এটা মেয়ে বড় হয়ে যাওয়ার একটা লক্ষণ। এভাবে যদি আমরা ফ্যামিলি থেকে তাকে বুঝাই দিই, তাহলে কিন্তু এই মেন্টাল ট্রমাটা তার হয় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।